সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন এস এম আব্রাহাম লিঙ্কন। আপনাকে স্বাগত লিঙ্কন ভাই সময় সংলাপে। আমি সরাসরি যে আলোচনাটা যেতে চাই যে বিলুপ্ত যে ছিটমহল, তার সঙ্গে আপনি জড়িত ছিলেন এই আন্দোলনের সঙ্গে। এই ছিটমহলগুলোর এখন কি অবস্থা? এই যে বিলুপ্ত ছিটমহলের যে জনপদ, সেখানকার জনমানুষের কথা শুনতে চাই যে সেখানে কি কি উন্নয়ন কাজের এখন প্রয়োজন আছে, তাদেরকে মূল ভূখণ্ডের সাথে যে একীভূত তো হয়তো একভাবে হয়েছে, সরকারিভাবে হয়েছে, কাগজে কলম হয়েছে, কিন্তু মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে একীভূত হওয়া বিষয়টা হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে হতে সময় লাগবে। এটা হচ্ছে যে ওনারা একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলেও কার্যত রাষ্ট্রের অধীনে ছিলেন। সেই সংস্কৃতি 70 বছরের, সেটা যেমন বঞ্চনার পৃথক রাষ্ট্র হিসেবে, কারণ ফলে 70 বছরের একটা অভ্যাস নিশ্চয়ই আপনার 70 মাসেও এটি দূর হবে না। হ্যাঁ, আমাদেরকে এর জন্য সময় দিতে হবে। কিন্তু আমরা মানুষের জীবনকাল যেহেতু সংক্ষিপ্ত, ফলে সে সবসময় চায় নিজেকে অ্যাড্রেস করে খুব দ্রুত একটা সমাধান। এই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো কারো কারো কাছে মনে হতে পারে যে খুব দ্রুত সমাধানটা হচ্ছে না। যেহেতু উভয় বাংলার ছিটমহলে যাবার সুযোগ আমার হয়েছে, এই সমাধানটি হওয়ার আগে আমি ওপার বাংলার ছিটমহলে ঘুরেছি, এপার বাংলায় তো ঘুরেছি। তো মানুষের যেই চাহিদা ছিল, প্রথম চাহিদাটা ছিল তার মুক্তি। এই মুক্তির জায়গাটি কিন্তু আমাদের যে সরকার, তারা কিন্তু নিশ্চিত করেছে যে এখানে আর কেউ বন্দী নেই। এবং আমি প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে তিনি অনেক গভর্নমেন্টই গেছেন, তিনি কিন্তু ব্যক্তিগত তার যে উদ্যোগ, অ্যাপিল, এটা কিন্তু আমরা যেমন মাঠে থেকে আন্দোলন করেছে, আমাদের কান্নাটাকে উপরে তুলে ধরার যে প্রয়োজনীয়তা, যেমন মিডিয়ার রোল ছিল, মিডিয়ার রোল বা আমাদের কান্না থাকলেই তো হলো না। মূল এজেন্সি রাষ্ট্র যদি কোনো উদ্যোগ গ্রহণ না করে কার্যকর, তাহলে সেটা কিন্তু কান্নাই থেকে যাবে। সেই জায়গাটা এটাকে অ্যাক্সেলারেট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সংবেদনশীল মনোবৃত্তি নিয়ে এগিয়ে এসেছিলেন, সেটা কিন্তু ভারতীয় রাজনীতিকে অনেক, আমি বলবো যে ভারতীয় রাজনীতিতেও নানা সীমাবদ্ধতা আছে, তাদেরও নানা বিভাজন আছে, কিন্তু এই প্রশ্নে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্তে এসেছে। দেশের মানচিত্র বদলের, ভূমির বিনিময়, যেটা একটা জাতির মনের ভিতরে অনেক অনেক বড় প্রাউডের জায়গা, সেই জায়গাটাকে কার্টেল করে অন্যকে আপনার হস্তান্তর করতে হয়েছে। এই সাকসেসটার থ্যাঙ্কসটা আমি সুযোগ হয়েছে আমি সরকারকে দিতে চাই, যে সরকারের এই আন্তরিক উদ্যোগ ভারতীয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে। আমি ভারতের কর্তৃপক্ষকেও কৃতজ্ঞতা জানি। এখন আপনি যদি দাসিয়াছড়ায় যান, তাহলে আপনি দেখবেন যেটা রাজপথের মতো একটা রাস্তা, 24 ফিট 30 ফিট প্রশস্ত রাস্তা হয়েছে। শুধু রাস্তা, প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ গেছে। এখন আপনি বলতে পারেন যে সব জায়গায় হয়তো সমান্তরাল ডেভেলপমেন্টটা হয় নাই, কারণ আমরা ভাগে পেয়েছি 111টি ছিটমহল, তার ভেতরে 50-এর বেশি ছিটমহলে জনবসতি নেই। তো সঙ্গত কারণে যেখানে জনবসতি নেই, সেইখানে কিন্তু উন্নয়নটা, আপনার ছিটমহল বলতেই যে ওখানে বিদ্যুতের খুঁটি থাকতে হবে, পাকা সড়ক থাকতে হবে, এটা কিন্তু আমাদের ভিতরে কারো কারো ভিতরে আছে ধারণা করতো যে প্রত্যেকটা তো সমান্তরাল হবে না। জনবসতি যেই জায়গাটাতে আছে, সেটাকে ধরে যে ডেভেলপমেন্টের জায়গাটা, এই ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু আমি বলবো যে এটা জ্যামিতিক হারে হয়েছে। এটা এই ডেভেলপমেন্টটা গাণিতিক হারে না। এখন হয়তো কেউ কেউ বলবে যে দাসিয়াছড়া যেহেতু মুভমেন্টের কেন্দ্রবিন্দু ছিল, সে কারণে হয়তো জায়গায় প্রমিনেন্সি পেয়েছে, অনেকের অগ্রাধিকার হয়তো পেয়েছে। কিন্তু আপনি কম্পেয়ার করলে অন্যান্য ছিটমহলেও কিন্তু বিদ্যুতের আপনি প্রশ্নটা যদি ধরেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রশ্নটা যদি ধরেন, কমিউনিকেশনের প্রশ্নগুলো যদি ধরেন, তাহলে সেই জায়গায় দেখবেন যে সরকার আপনার একটা অনবদ্য অবদান রেখে চলেছে। ইতিমধ্যে আমার কাছে যে সরকার শুধু তাদেরকে তাদের বঞ্চনার বিষয়টা যেমন তাদের বিবেচনায় আছে, এটা আমার কাছে যে ইনফরমেশন, শুধু দাসিয়াছড়াতেই গত নিয়োগে, পুলিশের নিয়োগে, বিজিবির নিয়োগে দাসিয়াছড়ার 5-7 জন মানুষের
চাকরি হয়েছে, আরো অন্যান্য ছিটমহলের কর্মসংস্থানের জায়গা, আপনার গভর্নমেন্ট জব হয়েছে, যে সুযোগটা ছিল না এই কদিনের ভিতরেই। আর স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজিবি এবং পুলিশে কোঠা থাকবে, সেটা কিন্তু হয়েছে। ইন দ্য মেন টাইম এদেরকে ওই আপনার বিদেশে যে নাগরিক পাঠানো হচ্ছে কর্মসংস্থানের জন্য, তার ভিতরে ছিটমহলের মেয়েদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে। কুড়িগ্রামে এই ট্রেনিংটা হচ্ছে, আপাতত 200 জন, সব মিলাই হবে, এটা সংখ্যা বাড়বে। এর মধ্যে কুড়িগ্রামের একটা জায়গা থেকে 100 জনের চিন্তা করা হয়েছে, তার মধ্যে প্রথম ব্যাচে 40 জনের ট্রেনিং হয়েছে। এদের এক কপদর্ক পারিবারিকভাবে ব্যয় হবে না, এরা জর্ডানে গিয়ে কাজ করতে হবে। এর প্লেন ফেয়ার থেকে শুরু করে এর পাসপোর্ট থেকে শুরু করে সব ব্যয় রাষ্ট্র বহন করবে। এটা কিন্তু আপনার রাষ্ট্রের সরকারের ছিটমহলের প্রতি একটা যে স্পেশাল যে নজর, এই ক্ষেত্রে যত্ন, সেটা কিন্তু রাষ্ট্র গ্রহণ করেছে। এখন হয়তো আমরা বলতে পারি যে এটা আমার চাহিদা অনুযায়ী হচ্ছে না সব ছিটমহলের সকল নাগরিকের, কারণ আপনাকে চিন্তা করতে হবে আমরা ভাগে যেই নাগরিক পেয়েছি, সব নাগরিকের কর্মসংস্থানের দরকার নেই, কেউ কৃষিতে কাজ করে, কিন্তু তাদেরকে তাদের লাইফের যে আপগ্রেডেশনটা আপনি দেখেন যে সেখানে প্রত্যেকটা জায়গায় হেলথ সার্ভিস সেন্টার হয়েছে, যেটা দিয়ে তার স্বাস্থ্যের পরিষেবা দেওয়া হচ্ছে। প্রায় প্রত্যেকটা ছিটমহলে যেখানে তার টিউবওয়েল চেক করা হয়েছে তার আর্সেনিক আছে কিনা, এখানে আপনি ইরিগেশনের জন্য ওয়াটার কানেক্টিভিটি সেটা করা হয়েছে। বিদ্যুৎই শুধু গেছে তা না, আপনার অ্যাগ্রোবেজ সার্ভিসটা সেখানে গেছেন। আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান পঞ্চগড়ের ছিটমহলে গেছেন, লালমনিরহাটের ছিটমহলে গেছেন। আপনি যেটা বলতে চাচ্ছেন সবার নজর আছে, শুধু বাংলাদেশের রাষ্ট্রের নজর এই জায়গাটায়, এই 111টার প্রতি বিশেষ যত্ন, কারণ প্রধানমন্ত্রীর দপ্তর কিন্তু এটাকে ডাইরেক্ট মনিটর করছে। বিরতিতে যাচ্ছে ফিরে আসলে এগুলো জানতে চাই যে ভূমির নিয়ে কোনো সংকট দেখা দিবে কিনা, ভূমি বন্দোবস্তের জায়গায় কোনো সংকট দেখা দিবে কিনা, তাদের ভূমি বন্টনের কোনো সমস্যা আছে কিনা, এগুলি দেখা দিবে কিনা। প্রথমত যে ছিটমহলের নাগরিকরা বেঁচেই ছিল ভূমিভিত্তিক আয়ের উপর, কৃষির উপর, তার অল্টারনেটিভ যেহেতু ছিল না, আর ভূমি তার একমাত্র অবলম্বন ছিল। আমরা আমাদের দিক থেকে আমরা মুভমেন্ট যারা করেছিলাম আমরা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে মুক্তি পেলাম, মুক্তির পর যদি আমি ভূমি থেকে বঞ্চিত হয়ে যাই তাহলে কিন্তু আমার বেদনার শেষ থাকবে না। মানুষের শুধু মানবাধিকারের জায়গা ওইটা, সেটা হচ্ছে যে আপনি আইনি সুযোগ দিলেন সেটাই শুধু না, এর বাইরেও কিন্তু মানুষের মানবাধিকার চর্চার, তার জীবন ধারণের জন্য আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো। তো এক্ষেত্রে আদিম যেই বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে যে সংকটের তৈরি করবে সেটা হচ্ছে ভূমি। আমাদের ভাগে যেই ভূমিগুলো পড়েছে এর অধিকাংশই হচ্ছে কুচবিহার মহারাজার অধীনে। কুচবিহার মহারাজা আমরা জানি যে তিনি সরাসরি ভারতের করদমিত্র রাজ্য হিসেবে তিনি ছিলেন। পরবর্তী তিনি যখন ভারত ইউনিয়ন হয়, ভারত যখন স্বাধীন হয়, তখন কিন্তু কুচবিহারের মহারাজা ভারতীয় অংশে যোগ দেননি, কুচবিহার স্বাধীন রাজ্য হিসেবেই ছিল। পরবর্তীকালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে কুচবিহার মহারাজার বন্ধুত্ব থাকার কারণে তিনি তাকে কনভিন্স করে আপনার ইন্ডিয়ান ইউনিয়নে তাকে নিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। তো হওয়ার ফলে তিনি যেখানে যেখানে গেছেন, যে জায়গায় গেছেন, তার জমি যেখানে আছে সেই জমিগুলো কিন্তু স্বাভাবিকভাবে ভারতীয় মালিকানায় গেছে। ফলে 111টির অধিকাংশই কুচবিহার মহারাজার জমি ছিল, ফলে কুচবিহার মহারাজের মালিক ছিলেন। এখন সংকটের জায়গা যেটা হয়েছে যে ব্রিটিশ সময়ে যে রেকর্ডটা হয়েছে ভূমির, আমরা সিএস রেকর্ড যেটা বলি, এই সিএস রেকর্ডের পরে আর কোনো ল্যান্ড অ্যাক্টিভিটিস কিন্তু ছিটমহলগুলোতে বিশেষত হয়নি, রাষ্ট্রীয় সীমানা পৃথক থাকার কারণে। এই জায়গায় আর একটা জিনিস সংকটের যেটা তৈরি করেছে যে যেহেতু মহারাজার জমি ছিল, এই মহারাজার তার নিজের আপনার দলিল দস্তাবেজ রাখার যেই রেকর্ড রুম, তার নিজস্ব, যেটা পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অধীনে গেছে। ভারতে নকশাল বিরোধী আন্দোলন হয়েছিল, নকশালরা আন্দোলন করেছিল, সবাই ভূস্বামীদের বিরুদ্ধে তাদের একটা লড়াই ছিল। সেই জায়গায় সকল ভূমি নাগরিকের এই বিবেচনা থেকে কেউ কুচবিহার মহারাজার যেই আপনার দলিল দস্তাবেজ যেই জায়গা থেকে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছিল।
এর ফলে মেইন যে ডকুমেন্টের জায়গাটা, কাগজ নেই, এই ডকুমেন্টের জায়গাটা যখন ভস্মীভূত হয়ে গেছে, তখন কিন্তু আপনার যারা কি বলবো যে ভূমি লুটেরা, ভূমিদস্যু, তারা তাদের জন্য একটা কিন্তু পোয়া বড় সিচুয়েশন হয়েছে, সুযোগ পেয়েছে, তারা একটা বড় সুযোগ পেয়েছে। যে যেহেতু মূল জায়গা, আজকে যদি আদালত বলে যে আপনি যদি কল ফর করে যে একটা রেকর্ড, তাহলে কল ফর করলেও সেই রেকর্ডটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আমি জানি না, আমি এর আগেও জাতীয় প্রেস ক্লাবে টিআইবি এবং এলআরডির একটি কনফারেন্সে আমি বলেছিলাম যে রাষ্ট্রের তো এক জায়গায় কাগজ থাকবার কথা নয়, বহু জায়গায় থাকবার কথা। আরো অন্য জায়গায় যদি এই কাগজগুলো থাকে, তা রাষ্ট্রীয় উদ্যোগে এই কাগজগুলো উদ্ধার করতে হবে, উদ্ধার করে নাগরিকদের হাতে দিতে হবে। আমরা তো জানি না কার জমি। এখন আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে এই জমিতে যারা ছিল, মানে যারা ছিল, যারা হস্তান্তর করেছে, যারা আছে, অর্থাৎ দখলি সূত্রকে বিবেচনা করে মালিকানা নির্ধারণ আমাদেরকে করতে হচ্ছে। আর একটা সংকটের জায়গাটা হচ্ছে যে আমাদের সোসাইটি, ওরা আলাদা থাকলেও আমাদের সামাজিক বিকৃতিগুলো তো ওকেও গ্রাস করে। ভাই যখন ভাইয়ের জমি গ্রাস করে, আটকানো যায় না। এই মন্দ সংস্কৃতি কিন্তু ওদের ভিতরে আছে। ইতিমধ্যে আমরা অবগত হচ্ছি, নানা হয়তো 50 বছর আগে বাবা জমি বিক্রি করে গেছে, এখন এসে বলছে যে আমাদের কোনো দলিল দেখান। তো দলিল তো ছিল না, কারণ দান যখন অবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, অবিশ্বাসের সংস্কৃতি ডেভেলপ হয়েছে, বিশ্বাসহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, তখন কিন্তু ডকুমেন্টেশনের প্রয়োজনটা মানুষের ভিতরে বেশি করে অনুভূত হয়েছে। তখন রাষ্ট্রও কিন্তু ডকুমেন্টেশনে জোর দিয়েছে। রাষ্ট্র দিলেও ছিটমহলে তো এর প্র্যাকটিস হতে পারে নেই, তার নানা ব্যারিয়ার, তার লিমিটেশনের কারণে। তাহলে রাষ্ট্রকে তো বিবেচনা করতে, মানুষ তো হয়তো দলিল করতে পারে নাই, কিন্তু তার বোনের বিয়েতে তো জমিটা বিক্রি হয়েছে, তার মায়ের চিকিৎসাতে জমিটা বিক্রি হয়েছে, নিজের প্রয়োজনে এটা হয়েছে, মায়ের ক্যান্সার হয়েছে, তার জন্য জমি বিক্রি করতে হয়েছে। আজকে তো এই বিক্রয়টা তো আপনার ধর্মেও যদি যান, আপনার ল্যান্ড তো পার্সোনাল ওয়ারিশ হিসাবে তো পেয়েছে, সেটাও পেয়েছে। তো এই জায়গাটাতে আপনি দেখেন যে এইখানে কিন্তু আপনাকে দখলটা এবং একটা পাবলিক হিয়ারিং এর ভিতর দিয়ে আপনাকে দখলটা নির্ধারণ করতে হবে যে লং টার্মে কারা এখানে আছে, কাগজ যেখানে নেই, জমি কার দখলে ছিল, এটাকে কিন্তু আপনার বিবেচনা করতে হবে। এক, আর একটা হচ্ছে স্থানীয় কতগুলো প্রমাণপত্র, হয়তো সেটা রাষ্ট্রীয় না। যেমন বাংলাদেশের স্ট্যাম্পে ভারতীয় ছিটমহলে জমি কেনা বেচা হয়েছে, হাত দলিল হয়েছে। হয়তো আপনি আইনানুগভাবে বলবেন যে ইট ইজ নট ভ্যালিড, কিন্তু একটা জায়গায় কিন্তু মূল্য দিতে হবে। জমিটা যে বিক্রি হয়েছিল বা হাত বদল হয়েছিল, এটা তার একটা প্রাথমিক দলিল, এটা কিন্তু একটা এভিডেন্স হিসেবে আমরা কিন্তু বিবেচনা করতে পারি। হয়তো বাংলাদেশের স্ট্যাম্প, ইন্ডিয়ান ভূমি বিক্রি হয়েছে, ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের যে ছিটমহল, সেখানেও একই ইন্ডিয়ার স্ট্যাম্পে বাংলাদেশের দলিল বিক্রি হয়েছে, জমি বিক্রি হয়েছে। এই যে জায়গাগুলো, ফলে আমি যেটা মনে করি, আমার ওদের সাথে কাছাকাছি থেকে আমার যেটা উপলব্ধির জায়গাটা, যে স্থানীয় এই দলিলগুলোর মূল্য দিতে হবে। আপনি বলছিলেন যে এখন অনেকগুলো এই ধরনের সংকটগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। আরেকটা জিনিস যে বিরতিতে যাবো, লিখবে এসে সমাধানের পথে যাবো, যে সমাধানে কিভাবে যাওয়া যায় এবং আপনার পরামর্শগুলো কি। জায়গায় এখানে আপনি বলছেন সুবিধাভোগী যে শ্রেণীটা আছে, তারাও এখানে ওত পেতে বসেছিলেন, তারাও নিশ্চয়ই এখন মাঠে নেমে পড়েছেন এবং তারা সক্রিয়। সেই জায়গা থেকে এই যে বিলুপ্ত ছিটমহলের মানুষদেরকে আরেক ধরনের মুক্তি দেওয়া, ভূমির মুক্তি, আমি এই জায়গাটায় যেটা মনে করি যে আপনার জমির ফয়সালাটা কিন্তু আসলে রাষ্ট্রের উদ্যোগ নিয়ে দিতে হবে। ব্যক্তি ব্যক্তিতে যেহেতু কনফ্লিক্ট, ব্যক্তি ব্যক্তিতে হয়তো সমাধান হবে, কিন্তু সেটা যদি আপনার ডকুমেন্টেড না হয়, সেটা যদি লিগ্যাল বেসিস না থাকে, তাহলে কিন্তু সেটা ভালনারেবল হবে এবং সেটা টেম্পোরারি বেসিস হবে। এটাকে স্থায়ী সমাধান হবে। আমাদের জায়গাটা হবে স্থায়ী সমাধানের। প্রথম আমি যেটা মনে করি যে ছিটমহলে নানা ধরনের জরিপে নানা ধরনের কথা বলা হচ্ছে, রাষ্ট্রের উদ্যোগে প্রথম দেখতে হবে তার জমি কতটুকু আছে। সিএস টেনেন্সি ধরে আমাদেরকে দেখতে হবে যে আসলে রাজার অধীনে কতটুকু জমি ছিল। কারণ ওখানে আমরা দেখি যে আমাদের যেমন খাস জমি নেই, সব ব্যক্তির মালিকানায় হয়ে আছে। ওদের হয়তো আদালত নেই, সুবিধার জায়গাটা হচ্ছে যে খাস জমিটা হয়তো এখনো খাস হিসেবে আছে, কিন্তু দখলে রাষ্ট্রের নেই।
বা চিহ্নিত নেই। চিহ্নিত রাষ্ট্র যে এখন মানে সব জমির মালিকই রাষ্ট্র, ব্যক্তি জমির মালিকও রাষ্ট্র, কিন্তু তারপরও রাষ্ট্রের যে পৃথক পৃথক খতিয়ান থাকে, 1 নং খাস খতিয়ান, হ্যাঁ, বিভিন্ন ধরনের খাস খতিয়ান থাকে। এই জায়গায় রাষ্ট্র কিন্তু এখনো তার নিজের হাওলায় হয়তো সভরেন্টি এস্টাবলিশড হয়েছে, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু জমির মালিকানার প্রশ্নটি রাষ্ট্রের ভিতরেও এখনো অ্যাম্বিগুইটি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রের নিজের হিসাবেও কিন্তু এখন পর্যন্ত পরিচ্ছন্ন হিসাব নেই যে আসলে তার খাস জমি কতটুকু আছে। রাষ্ট্র এখনো জানে না এই জায়গাটায় যে প্রথম রাষ্ট্রের মালিকানার জমি কতটুকু আছে, ব্যক্তি মালিকানার সেটা নিশ্চিত করতে হবে। সেটা কমলে কিন্তু আরো কনফ্লিক্ট কমে আসলো, এবং সেটা করাটা খুব ইজি, সহজ। আমরা সিএস ধরে যদি আমরা আগে, তাহলে আমরা কাজ শুরু করেছে, রাষ্ট্র ইতিমধ্যে মাঠে জরিপের কাজ করছে। কিন্তু এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে ওইখানকার স্থানীয় মানুষদের বক্তব্য হচ্ছে যে তারা চাচ্ছে যে এক জায়গায় থাকতে, রাষ্ট্র নিশ্চয়ই সেই এক জায়গায় থাকতে বলতে যে মনে করেন যে দাসিয়াছড়া একটা জায়গায়, কিন্তু বাস্তবতা এক জায়গায় থাকাটা কঠিন ব্যাপার। কারণটা হচ্ছে যে আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থা, সেখানে দাসিয়াছড়াকে যদি নেই, তাহলে 10,000 নাগরিককে ওখানে নিতে গেলে যে ইউনিয়নে নিব সেই ইউনিয়ন তো আবার ওভারফ্লো হয়ে যাবে। তো তার যে নির্বাচনী যে কাঠামো, স্থানীয় সরকারের যে ডিজাইন এন্ড প্যাটার্ন, তো সেইটাকে হিট করবে। তো সবগুলোকে রাষ্ট্রকে বিবেচনা করে হয়তো এটাকে নানা ভূমিচ্যুত বা স্থানচ্যুত হবে বলছেন। আমি যেটা বলছি যে স্থানচ্যুতটা হচ্ছে যে আপনার এই যে মানে মনে করেন দাসিয়াছড়া মৌজা, এই মৌজাটাই 4-5টা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাদের ওই জায়গাটায় বক্তব্যটা হচ্ছে যে আমি তো ভূমি থেকে চ্যুত হচ্ছে না, সে তার যে মৌজাটা ভাগ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় তাদের বক্তব্যটা হচ্ছে যে আপনি আমাকে যেই ইউনিয়নেই রাখেন কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ওই কারণ সিএসটাকে যদি ধরে আমি অগ্রসর হতে, তাহলে অন্তত এই মৌজাটা এক জায়গায় থাক। মানে ওইখানে তো দাসিয়াছড়ায় কয়েকটা মৌজা আছে, এই ধরনের পঞ্চগড়ের বড় বড় ছিটমহলে, গারাতি থেকে শুরু করে বিভিন্ন, আমরা যদি লালমনিরহাটের ছিটমহলগুলোতে দেখি, সব জায়গায় কিন্তু আপনার একই বিষয়টা থাকবে। তো এই জায়গাটাতে তারা মনে করছে যে যে অবস্থায় আছে আপাতত এই রেকর্ডটা হোক, তারপরে বিভক্ত করে কোনো অসুবিধা নেই। কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে তারা সহজীকরণটাকে চিন্তা করেছে। রাষ্ট্র কি করেছে এটাতে তার ইন্টারনাল পলিসি, সেটা তো আমরা জানি না, আর ওই প্রক্রিয়ার সাথে যেহেতু আমরা যুক্ত নই। তো আমরা মানে আমজনতা হিসেবে যেটা আমরা দেখি যে এটা কিন্তু সাধারণত দেখা যায় যে জমির পরিমাপ যখন হয়, পুরনো মৌজার ম্যাপটাকে নতুন মৌজায় ফালায় কিন্তু ভাগ করে। হ্যাঁ, বিভক্তির জায়গাটা সেটা যতই ডিজিটাল হোক, পুরনো ম্যাপটাকে ধরে বেসিস ধরেই কিন্তু অগ্রসর হতে হবে। তো সেই জায়গাটায় আপনার যে রাষ্ট্র যে যাচ্ছে, তো তাদেরও এপিলে আমিও মনে করি যে পুরনোটাকে ধরে অগ্রসর হয়ে তারপরে ভাগ করে কোনো অসুবিধা নেই। আর আপনার এই জায়গাটায় হচ্ছে যে প্রথম বিবেচনাটা করতে হবে যে এই জমিটা কতদিন ধরে কার দখলে আছে। তার এখন হয়তো কেউ অস্বীকার করতে পারে, মানুষ সবাই খারাপ না, ভালো মানুষ আছে, 2-4 জন মন্দ লোক, ভালো মানুষের সংখ্যাটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। ফলে যেই জমিটাতে কনফ্লিক্ট থাকবে, সেই জমিটার জন্য দরকার হলে একটা লোক আদালত হতে পারে ওইখানে, স্থানীয় আদালত বলতে যে ওইখানে একটা পাবলিক হিয়ারিং নিতে পারে জমির পরিমাপের ক্ষেত্রে, আপনার ভূমি আদালতের মতো ওইখানে প্রাথমিকভাবে। আর সবচেয়ে আমার যেটা এপিলের দিকে, ওই জায়গায় সরকারের নিশ্চয়ই নানা মেকানিজম আছে, সৎ মানুষকে অ্যাপয়েন্ট করতে হবে। আচ্ছা, বঞ্চিত হওয়ার সুযোগ আছে কিনা? কারণ ভূমি তো দখলের একটা বিষয়, ভূমি খুবই বঞ্চিত হওয়ার কারণ অলরেডি বাইরের লোক এসে, আচ্ছা হ্যাঁ সেটাই বলছি, বাইরের লোক এসে অলরেডি 2-1 জায়গায় দখল করছে। তারপরে রাজনীতিকরণের ব্যাপার আছে, আর রাজনীতি তো থাকবেই। অর্থাৎ যেহেতু একটা রাষ্ট্রের অন্তর্গত, সেখানে আদর্শ প্রচারের জায়গা থাকবে না, রাজনীতিকরণ হবে, রাজনীতি থাকবেই, কিন্তু ওইটার মাধ্যমে বা ওইটার বরাত দিয়ে যদি ভূমি দখল হয়, সেটা বলছি আমি। হ্যাঁ, মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে যেটা, সেইটা তো দুর্বৃত্তরা সবসময় সেটা চেষ্টা করে। সেখানে রাষ্ট্রকে এই জায়গাটায় খুবই সতর্ক থাকতে হবে। বলছিলাম যে যারা এই আন্দোলনের সঙ্গে যে সংগঠনগুলো কাজ করেছে, দুই দিকেরই, তারা এখানে কতটা সক্রিয় আছে এই সমাধানগুলো জন্য রাষ্ট্রের সঙ্গে? রাষ্ট্র সহযোগিতা চাইলে সবসময়, আমরা যারা লড়াইটা করেছি, আগে আমরা করেছি যে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় আন্দোলন কমিটি নামে ছিল, এটাকে আমরা বিলুপ্ত করেছি, যেহেতু রাষ্ট্র ছিটমহল নেই, ফলে ছিটমহল নামে কোনো সংগঠনের প্রয়োজনীয়তা নেই।
তো আমরা এটা পরে বাংলাদেশ এবং ভারত উভয় অংশে সিআরসি নাগরিক অধিকার সমন্বয় কমিটি নামে একটা আমরা কমিটি করেছি। এর মূল কাজটা হচ্ছে যে দুই দেশের একটা পারস্পরিক ভালো সম্পর্ক গড়ে তোলা। ছিটমহল নিয়ে কোনো আন্দোলন না। আমরা ছিটমহলের বিষয়টা হচ্ছে আমরা চিন্তা করছি ছিটমহলের মানুষ তো অবলুপ্ত ছিটমহলের মানুষ বাংলাদেশের মূল ভূখণ্ডের মানুষ এখন, ফলে ছিটমহল কথাটি আমরা অনুভূত হলেও আমরা এটা বলতে চাই না। আর বাংলাদেশে এই আন্দোলনটি ছিটমহল বিনিময়ের পরে আন্দোলন ভারতের অংশে যেরকম এখনো তারা নিত্য মিছিল করে জমির দাবিতে, কেরোসিনের দাবিতে, আধার কার্ডের দাবিতে তারা নানা ধরনের আন্দোলন করছে। ডিফারেন্টের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটা করার প্রয়োজনীয়তা আমরা বোধ করি নাই, কারণ রাষ্ট্র অলরেডি এটা আমার চাওয়ার চেয়ে বেশি দিচ্ছে। তাগিদ অনুভব করে এবং খুবই মানবিকভাবে এই বিষয়টাকে দেখছে। এবং আমি আবার প্রাইম মিনিস্টারকে থ্যাঙ্কস দিই যে প্রাইম মিনিস্টার এই জায়গাটা ভেরি মাচ কনসার্ন। তিনি কিন্তু এটাকে পশ্চাৎপদ জায়গা বিবেচনায় এর একটা এক্সট্রা ফুডিং অ্যাক্টিভিটিজ বলতে যা বোঝায় সামাজিক নিরাপত্তার সঙ্গে পুলিশ মানে আর সোশ্যাল সেফটিনেটের আওতায় তিনি এটা নিয়েছেন। তো ফলে আমি মানে আপনি দেখেন যে এই ছিটমহল কিন্তু ৭৪-এর চুক্তিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুকে হত্যা করার একটা প্রেক্ষাপট স্বাধীনতা বিরোধীরা তৈরি করেছিল, বিভ্রান্ত রাজনীতিকরাও করেছিল এই ছিটমহল ৭৪-এর চুক্তিকে ধরে। আজকে পার্লামেন্টে এরশাদ সহ অনেকেই অ্যাপোলজি সিক করে, কিন্তু বাস্তবতার যে ক্ষেত্রটা তো তৈরি করেছিল সেই জায়গাটাতে কনভিন্স হয়ে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সংগঠিত করার একটা ন্যূনতম অজুহাত তৈরি করেছিল স্বাধীনতা বিরোধীরা, বিভ্রান্ত রাজনীতিকরা। সেই জায়গাটাকে মনে বেদনা না রেখে মাননীয় প্রধানমন্ত্রী এইটাকে যে অ্যাড্রেস করে মানুষের মুক্তিকে নিশ্চিত করেছেন, এটা কিন্তু বিরাট একটা মানে কি বলবো যে আমি বলবো যে তার অন্তরে যে বেদনায় থাক তিনি এই নাগরিকদের ৫১,০০০ বন্দী মানুষের মুক্তির ক্ষেত্রে তিনি একটা অনন্য ভূমিকা পালন করেছেন। ফলে উনি কিন্তু স্পেশালি এই কস্ট মানে রুটে গিয়েছেন, সে করে গেছেন, গিয়ে এটাকে তিনি একদম মিনিমাইজ করতে চেয়েছেন। মানে রাষ্ট্র সজাগ আছে। হ্যাঁ, রাষ্ট্র তো সবসময় ছিল, কিন্তু রাষ্ট্র সজাগ ছিল না। কারণ রাষ্ট্রের কর্ণধার সজাগ না থাকলে, তার যদি সিম্প্যাথি না থাকে তাহলে কিন্তু হতো না। এটা যেহেতু রাষ্ট্রের কর্ণধার সজাগ আছে, সে কারণে আমি থ্যাঙ্কসের জায়গাটা সেই জায়গাটাই দিচ্ছি। তা আমি মনে করি যে আমাদের আন্দোলনটা বাংলাদেশে হওয়ার প্রয়োজনীয়তা এখন পর্যন্ত আমি দেখছি না। আমরা যা চাই তার সবটাই প্রায় হচ্ছে। তারপরও আমার ভূমির জায়গাটায় যে আমি মনে করি যে ভূমি সংক্রান্ত যেই রেকর্ডটা হবে এটা অন্যান্য প্রচলিত আদালতের কাছে এটা ঠেলে দিলে হবে না, এটার জন্য স্পেশাল কোর্ট করতে হবে। সেই কোর্টে একটা টাইম ফ্রেম করতে হবে যে যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করতে হবে। আর আমি দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং তার জন্য স্পেশাল ওই আমরা দেখি যে একজন জজ তিনি হয়তো শিশু আদালত, শুধু ভূমি ট্রাইব্যুনাল আমাদের দেশে কিন্তু পারিবারিক আদালত আছে বলা হচ্ছে, পারিবারিক আদালত বলতে কিন্তু একজন জজকেই দায়িত্ব দিচ্ছে, সে অন্য বিচারও করে, হয়তো পারিবারিক মামলাটা অন্য বিচারের পরে এসে করছে। আর আমি মনে করি বিশেষ গুরুত্ব শুধু না, আপনার জাজটাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকবে, এইখানে মামলা থাকলে অন্য মামলা সে করবে না। আচ্ছা, ছিটমহলের এই অগ্রাধিকার দিতে হবে এই মামলাটাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য। কারণ যদি ভূমির কনফ্লিক্টটা থেকে যায় তাহলে কিন্তু কষ্টটা নিরন্তর হবে। তাহলে যে আপনি বলছেন যে রাষ্ট্র যেভাবে সজাগ আছে বা রাষ্ট্রের কর্ণধার সজাগ আছে, সেটা কার্যকর হবে না। হ্যাঁ, কার্যকর হবে না, সুফলটা ছিটমহলবাসী পাবেন না। এই মানে বিলুপ্ত ছিটমহল। আমি মনে করি যে আদালতের প্রশ্নটা যেরকম আছে, পাশাপাশি ভূমি রেকর্ডের সাথে যারা যাচ্ছে, আমি বিরতির আগে বলার চেষ্টা করেছিলাম, সেটি হচ্ছে যে রাষ্ট্রের নানা মেকানিজম আছে, কারা সৎ কারা অসৎ তার কর্মচারী রাষ্ট্র কিন্তু জানে। আইনের দৃষ্টিতে সবাই সৎ, সবার চাকরি আছে, তারপরেও রাষ্ট্রের বিবেচনাকে করে যে একদম সৎ কর্মচারীকে ওইখানে রেকর্ডের ক্ষেত্রে লাগানো, যে কোনোভাবে প্রভাবিত হবে না, তাকে বশীভূত করা যাবে না, দেশপ্রেম ছাড়া তাকে বশীভূত করার কোনো জায়গা থাকবে না, এরকম মানুষকে। কারণ ছিটমহল খুব বেশি সংখ্যক জমি না, তাই না? খুব বেশি 17,000 একর জমি, এটা খুব বেশি জমি না, রাষ্ট্রের বিবেচনা খুব বেশি জমি না। এই জমিটা রেকর্ডের জন্য আপনার একদম আউট অ্যান্ড আউট অনেস্ট, ডাইনামিক, এক্সপেরিয়েন্সড
হ্যাঁ, নলেজেবল পিপল শুড। তারপরে যেটা বলছেন যে সেটা হচ্ছে যে মানে এই নিষ্পত্তিটা দ্রুত করার জন্য আদালতটা বিশেষ করতে হবে। হ্যাঁ, মানে নিষ্পত্তি হলো, কিন্তু ডিসপিউট কারো আপত্তি থাকলো সেইটাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য। আর বিষয়টা হচ্ছে যে এই রেকর্ডের পর কাগজটা তার হাতে পৌঁছে দেওয়া, ইন্ডিয়া থেকে কাগজগুলো নিয়ে এসে রাষ্ট্রীয় উদ্যোগে, কারণ এখন তো এ যেতে পারছে না, তাকে পাসপোর্ট করে যেতে হচ্ছে, এখনই কাগজ চাচ্ছে। এখন বাংলাদেশের নাগরিক, তার আইডেন্টি কার্ড হয়নি, ওই আপনার পাসপোর্ট পাচ্ছে না। এই ক্ষেত্রে যদি একটা বিশেষ ট্রাভেল কার্ড ইস্যু করে, যে ফর ফর্মার এনক্লেভ পিপল, ডুয়েলার্স যারা, তারা যদি ল্যান্ড ইস্যুতে তার চাহিদা পূরণের জন্য সে যদি কুচবিহারে তার সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে যায়, তাহলে তার জন্য একটা ট্রাভেল পাস ইস্যু করে ইজি। সেই জায়গা থেকে ভূমি নিষ্পত্তির বিষয়টা এখন সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ লিঙ্কন ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।